নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রথম এসেছেন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব বা যে টপিক্সের উপর আলোচনা করব, ইনকাম ট্যাক্স রিটার্নের সময় চলছে। এই সময় ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল প্রত্যেককে আপনাদেরকে করতে হচ্ছে। তো আজকে আমরা এটাই আলোচনা করব যে ইনকাম ট্যাক্স রিটার্ন কী জিনিস, বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কাদের করতে হবে, বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কাদের করতে হবে না। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে আপনি কী কী সুবিধে পাবেন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের কত ধরনের ফর্ম আছে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল আদৌ কি আপনাকে করতে হবে, কোন কোন ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। তো আজকে আমরা ইনকাম ট্যাক্স রিলেটেড বিভিন্ন ধরনের আপনাদের যে মনে কোয়ারিজগুলো আছে, বা প্রতি মুহূর্তে যে ইনকাম ট্যাক্স নিয়ে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল নিয়ে মার্কেটে আলোচনা হয়, বা আপনাদের মনে যে কোয়ারিজগুলো ওঠে, তো সেইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমেই বলি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা কী জিনিস। তো ইনকাম ট্যাক্স রিটার্ন আমার ইনকামের একটা সেলফ ডিক্লারেশন। সারা বছরে আমার যা ইনকাম সেটার একটা সেলফ ডিক্লারেশন জমা করা গভর্নমেন্টের কাছে। তো এটাকেই এক কথায় ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল বলছে। এরপর যদি আমরা এর গভীরে গিয়ে আলোচনা করতে চাই, তো বিভিন্ন দিক এর উঠে আসে। তো অনেকের মধ্যেই ধারণা আছে, অনেকেই মনে করেন যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা মানে সরকার আমার মনে হয় সব কিছু জেনে নেবে, আমার কোথায় কী সম্পত্তি আছে না আছে, আমার কত কী টাকা পয়সা আছে, গভর্নমেন্ট সমস্ত জানতে পেরে যাবে। এটা একটা ফার্স্ট মানুষের মধ্যে ভয় কাজ করে। সেকেন্ড হচ্ছে, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে অনেক কিছু সমস্যার মধ্যে হয়তো আমাকে পড়তে হতে পারে, বা আমার হয়তো কোনো ক্ষতি হতে পারে। তো এই ধারণাগুলো মানুষের মধ্যে আছে। তো প্রথমেই বলে রাখি, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়। তো এগুলো যদি আমরা ক্লিয়ার করতে পারি, স্পষ্ট করতে পারি আপনাদের কাছে, তো সঠিক জিনিসটা আপনাদের কাছে আমরা পৌঁছতে পারি। তো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেটাই। ইনকাম ট্যাক্স কাদের করা উচিত? আপনার কি ছোটোখাটো ব্যবসা রয়েছে, বা মাঝারি ধরনের বা বড় ধরনের কোনো বিজনেস রয়েছে, বা আপনি কি চাকরি করেন, আপনার কি সাইবার ক্যাফে রয়েছে? ইনকাম ট্যাক্স ফাইল আপনি এতদিন কেন করেননি, বা ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য আপনার মনের মধ্যে কী ভীতি কাজ করছে? ইনকাম ট্যাক্স ফাইল আপনি কেন করবেন না বা করতে চাইছেন না? ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে আপনি কী কী সুবিধে পেতে পারেন, বা কী কী বেনিফিট আপনি পাবেন, আসুন সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই বলে রাখি, আপনি যদি কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে যান, আপনি পার্সোনাল লোন নিতে চান, বা আপনি বিজনেস পারপাসে লোন নিতে চান, আপনি যে কোনো লোনের জন্য যদি অ্যাপ্লাই করতে চান, তো প্রথমেই সেখানে কিন্তু আপনাকে লোনের অ্যাপ্লাই করতে গেলে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল চাইবে। যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সেখানে থেকে থাকে বিগত 3 বছরের, বা বিগত 2 বছর, বা বিগত 1 বছরের, তো সেক্ষেত্রে আপনার লোন পেতে কিন্তু সুবিধে হবে। তাহলে আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল থেকে থাকে, আপনার লোনের ক্ষেত্রে বা লোন পেতে আপনার কিন্তু সুবিধা হবে। ফার্স্ট বেনিফিট কিন্তু এটাই। সেকেন্ড পয়েন্টে আসি, কী সুবিধা পাবেন আপনি ইনকাম ট্যাক্স ফাইল যদি আপনার করে থাকে। কোনো কোম্পানি থেকে বা কোনো জায়গা থেকে আপনার কমিশন পেয়েছেন, তো যখনই আপনি কোথা থেকে কমিশন পাবেন, সেটা যদি লিগ্যাল জায়গা হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার টিডিএস কেটে থাকবে। টিডিএসটা গভর্নমেন্টের ঘরে, ইনকাম ট্যাক্সের ঘরে ওনারা জমা করে দেয়। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, তখনই কিন্তু আপনি সেই টিডিএসটা পাওয়ার যোগ্য হবেন। আর যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল না করে থাকেন, কিন্তু আপনি ধরুন কোথা থেকে কমিশন পেয়েছেন, তো কমিশনের উপরে আপনার যে টিডিএস অ্যামাউন্টটা সেই কোম্পানি যে কেটে রাখে, সেই কোম্পানি যে টিডিএসটা আপনার সরকারের ঘরে বা ইনকাম ট্যাক্সের ঘরে জমা করছে, সেই টিডিএসের টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন না। যদি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন, তবেই কিন্তু সেই টিডিএসের টাকাটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন, সেই আপনার ব্যাঙ্কে কিন্তু ওই টিডিএসের টাকাটা জমা হবে, ফেরত পেয়ে যাবেন আপনি টাকাটা। টিডিএস বাবদ যে টাকাটা আপনার কেটে থাকে, সেই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন না। সেকেন্ড বেনিফিট ইনকাম ট্যাক্সের এটাই। ট্যাক্স কিছু কেটে থাকে, ধরুন কোনো জায়গা থেকে আপনার অতিরিক্ত কিছু এক্সট্রা কিছু ট্যাক্স কেটেছে, যেই ট্যাক্সটা পে করার জন্য আপনি লাইবেল নয়। তো অতিরিক্ত যদি কোনো ট্যাক্স কোথা থেকে কেটে থাকে, সেক্ষেত্রে যদি ওই এক্সট্রা ট্যাক্সের অ্যামাউন্টটা কিন্তু আপনার যে কেটেছে সেটা কিন্তু আপনি ফেরত পেতে পারেন। 3 নম্বর বেনিফিটে আসি। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার 3 নম্বর বেনিফিট হচ্ছে, আপনি সারা বছর ধরে কত টাকা আপনার ব্যবসায় টার্নওভার করেছেন, এবং সেই সারা বছর ব্যবসা থেকে আপনি কত টাকা ইনকাম বাবদ আয় করেছেন, তো সেটা আপনার সরকারের সামনে আপনি তুলে ধরতে পারছেন। সরকারের সামনে আপনি নিট অ্যান্ড ক্লিন থাকছেন। সরকারের সামনে আপনার পুরো সারা বছরের ব্যবসা টার্নওভার, এবং সেক্ষেত্রে আপনার কত আয় হয়েছে, আপনি সরকারের কাছে সমস্ত জিনিস আপনি তুলে ধরার একটা সুযোগ পেলেন। আপনি সরকারের কাছে নিট অ্যান্ড ক্লিন থাকলেন, আপনি সরকারকে জানালেন বা সরকারকে দেখালেন, সরকারের কাছে আপনার একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরলেন। এতে আপনি অনেক বেশি সুরক্ষিত বা সেফ থাকতে পারবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার চতুর্থ বেনিফিট কি? যদি আপনি ব্যবসায়ী হন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিনিয়োগকারী এবং সহযোগীদের কাছে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন কিন্তু প্রমাণিত হয় ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলের মাধ্যমে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার 5 নম্বর সুবিধা কি? আপনি ধরুন কোথাও বিদেশ যাত্রা করতে চান, সেক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। তো সেক্ষেত্রে আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল থেকে থাকে, আপনি কিন্তু ভিসা পেতে আপনার সুবিধা হবে।
এ তো গেল ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সুবিধেগুলো, কী কী আপনি সুবিধে বা কী কী বেনিফিট আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলে পেতে পারেন। এর পরের পয়েন্টে আসি, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গেলে দুটো শব্দ আমাদের শুনতে হয়, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। তো ফাইন্যান্সিয়াল ইয়ার কি আগে সেটা জানব। ধরুন এটা 2025 সাল চলছে, তো এই বছরের 2025-এর 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে 2026-এর 31 মার্চ পর্যন্ত এটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইয়ার এটাকে ধরা হচ্ছে। তাহলে 1 এপ্রিল থেকে পরের বছরের 31 মার্চ পর্যন্ত এই টাইমটাকে, এই সময়সীমাটাকে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলছেন। এরপরে আসি অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ার মানে কি, যে বছরে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল ইয়ারের ট্রানজ্যাকশানটা বা ইনকামটা, আয়টা আপনি সরকারের কাছে যে বছরে তুলে ধরছেন সেটাকে অ্যাসেসমেন্ট ইয়ার বলছে। ভালো করে বোঝার চেষ্টা করুন। 2025-এর এটা জুন মাসে ভিডিওটা আমরা বানাচ্ছি, তাহলে 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর কিছুদিন আগে যে শেষ হয়েছে 31 মার্চ গেছে, তাহলে 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31 মার্চ পর্যন্ত এটা কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার কত, 24-25। তাহলে এখন এবছর যদি বা এই মুহূর্তে যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল করতে চান, আপনি তো এই বছরটা রানিং চলছে, এই বছরের তো ইনকাম, এই মুহূর্তে আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি করতে পারবেন না। আপনাকে করতে হবে আগের বছর থেকে এই বছরের 31 মার্চ অবধি, মানে 2024-এর 1 এপ্রিল থেকে 2025 যেটা রানিং চলছে, কিছুদিন আগে যে 31 মার্চ গেছে 2025-এ, 31 মার্চ মানে 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31 মার্চ পর্যন্ত আপনার যে বিজনেস হয়েছে, সেখান থেকে যা ইনকাম হয়েছে বা তাতে যা টার্নওভার হয়েছে, আপনি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, আপনি জুন মাসে দাঁড়িয়ে বা জুলাই মাসে দাঁড়িয়ে আপনি 2025-এ সেটা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন গভর্নমেন্টের কাছে। কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের আপনি সাবমিট করছেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা, 2024-2025। এবার আপনি কোন সালে করছেন ফাইলটা, আপনি 2024-25-এর যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলটা করছেন সেটা আপনি কোন সালে করছেন, 2025-এর জুন মাসে করছেন বা 2025-এর জুলাই মাসে করছেন। তো এইটা কোন ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে পড়ছে, তাহলে 2025-এর 1 এপ্রিল থেকে 2026-এর 31 মার্চ পর্যন্ত এটা 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ার একে ধরা হচ্ছে। যে বছরে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারের রিপোর্টটি জমা করছেন বা দাখিল করছেন সরকারের কাছে, সেটাকে হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার বলছে। 2024-25-এর ইনকাম ট্যাক্সের রিটার্নটা আপনি জমা করছেন 2025-26-এ দাঁড়িয়ে, তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2025-26। এরপরে আসি ইনকাম ট্যাক্স রিটার্ন কি, টোটাল বার্ষিক আয় এবং তার উপর দিতে হবে ট্যাক্সের হিসেব। সারা বছরে আপনি কত টাকা আয় করেছেন এবং কত টাকা আপনি ট্যাক্স দিয়েছেন গভর্নমেন্টকে। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল কথার একটা সোজা মানেই হচ্ছে যে আপনার ইনকামের একটা সেলফ ডিক্লারেশন গভর্নমেন্টের কাছে সাবমিট করা। এরপরে আসি কাদের কাদের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক, মানে আপনাকে করতেই হবে। যদি আপনার বার্ষিক আয় 2,50,000 টাকার বেশি হয়ে থাকে, বা যদি আপনি স্যালারিড এমপ্লয়ি হন, বা যদি আপনি সেলফ এমপ্লয়েড পারসন হন, বা ফ্রিল্যান্সার হন, অথবা কোনো ব্যবসা থেকে আপনার সোর্স অফ ইনকাম আছে, সেক্ষেত্রে আপনার আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। সেকেন্ড পয়েন্টে আসি, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা কার ক্ষেত্রে বাধ্যতামূলক, যদি আপনার ফরেনে কোনো অ্যাসেট থেকে থাকে। ধরুন আপনার বিদেশে কোনো অ্যাসেট আছে, জমি জায়গা বা সম্পত্তি আছে, বা বাড়ি ঘর বাড়ি আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। 3 নম্বর পয়েন্টে আসি, যদি আপনি সারা বছরের মধ্যে 1 কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। যদি আপনি কোনো বিদেশ ভ্রমণ করতে যান এবং সেটা 1 বছরের মধ্যে আপনি 2 লাখ টাকার বেশি যদি বিদেশ ভ্রমণের পেছনে খরচা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। 5 নম্বর পয়েন্টে আসি, যদি আপনার ইলেকট্রিসিটি বিল সারা বছরের মধ্যে 1 লাখ টাকার বেশি আসে, আপনি 1 লাখ টাকার বেশি ধরুন ইলেকট্রিক বিল পেমেন্ট করছেন সারা বছরের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। যদি আপনার শেয়ার মার্কেট থেকে হিউজ প্রফিট আসে বা হিউজ ইনকাম আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। 7 নম্বর পয়েন্টে আসি, যদি আপনার টিডিএস, কমিশন বাবদ কোনো কোম্পানি আপনার টিডিএস কেটে থাকে, সেক্ষেত্রে কিন্তু টিডিএসটা রিফান্ড পাওয়ার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তবেই আপনার টিডিএস আপনি ফেরত পাবেন, নয়তো ওটা ফরফিট হয়ে যাবে বা ওটা গভর্নমেন্টের ঘরেই পড়ে থাকবে টিডিএসটা। ইনকাম ট্যাক্স রিটার্ন করতে গেলে কত ধরনের ফর্ম থাকে, ইনকাম ট্যাক্স রিটার্নের কটা ফর্ম থাকে এবং প্রতিটা ফর্মের কী কাজ, কোন ফর্মটা কার ক্ষেত্রে প্রযোজ্য। প্রতিটি ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মের ক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং যোগ্যতার মাপকাঠি থেকে থাকে। সেই যোগ্যতার মাপকাঠি অনুযায়ী কিন্তু আপনার প্রত্যেকটা ফর্মের কাজ আছে। আপনি যে যোগ্যতায় পড়ছেন বা যে ক্যাটাগরিতে পড়ছেন, সেই সঠিক ফর্মটাই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি কোনো কারণে ভুল ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু না সমস্যা আরও বেড়ে যেতে পারে, আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন আরও হতে পারেন। সুতরাং ফর্ম নির্বাচনটা কিন্তু এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ইনকাম ট্যাক্স রিটার্ন 1 ফর্ম, আইটিআর 1 যেটাকে বলছে, তো আইটিআর 1 ফর্ম কাদের ক্ষেত্রে প্রযোজ্য বা কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, যারা বেতন, পেনশন এবং ইন্টারেস্ট বা সুদ থেকে আয় করেন এবং মোট আয়ের যে পরিমাণ সারা বছরে সেটা 50 লাখের কম,
যদি আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি ITR 1 ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে আসি ITR 2 কারা কারা ফিল আপ করতে পারবেন। যারা যারা বেতন, বাড়ির সম্পত্তি বা মূলধন থেকে আয় করেন বা লাভ করেন কিন্তু যাদের কোনো ব্যবসা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু এই ITR 2 ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে আসি ITR 3 কারা ফিল আপ করতে পারবেন বা কাদের ক্ষেত্রে ITR 3 প্রযোজ্য। ব্যবসা, পেশাগত আয়, স্যালারি, পেনশন, ভাড়া, মূলধন লাভ থেকে যারা আয় করেন বা ইনকাম আছে যাদের, ITR 3 ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে আসি ITR 4 কারা কারা ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি ছোটোখাটো ব্যবসার মালিক বা পেশাদারদের জন্য, যারা প্রিজামটিভ ট্যাক্স স্কিম বেছে নেন, যারা যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার আছেন, যখন আপনার মোট আয় 50 লাখের কম এবং আপনার ব্যবসার টার্নওভার 2 কোটি টাকার কম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ITR 4 ফর্মটি ফিল আপ করতে পারবেন। এরপরে আসি কারা কারা ITR 5 ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে যোগ্য। LLP, AOP, BOI এবং আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনদের জন্য এই ফর্মটি হয়ে থাকে। এরপরে আসি ITR 6 ফর্মটি কারা কারা ফিল আপ করতে পারবেন। এই ফর্মটি প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির জন্য, যারা সেকশন 11-এর অধীনে এক্সামশন ক্লেম করেন না। সেকশন 11 মূলত চ্যারিটেবল এবং রিলিজিয়াস ট্রাস্টের জন্য হয়ে থাকে। এরপরে আসি সর্বশেষ ফর্ম ITR 7। এই ফর্মটি সর্বশেষ। তো ITR 7 কারা কারা ফিল আপ করতে পারবে। ট্রাস্ট বা NGO, পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল, কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের জন্য এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো কত ধরনের ITR ফর্ম হয় এবং কোন ITR ফর্মটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য বা কারা কারা ফিল আপ করতে পারবেন। অবশ্যই কোনো অভিজ্ঞ ট্যাক্স কনসালটেন্টের আপনারা পরামর্শ নিতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার আগে। আপনার বাড়ির কাছাকাছি বা আপনার লোকালিটিতে কোনো ট্যাক্স কনসালটেন্ট যদি থেকে থাকে তো অবশ্যই তার সাথে আগে যোগাযোগ করুন, তার সাথে কনসাল্ট করুন, তারপরে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল তার মাধ্যমে আপনি করাতে পারেন। এছাড়াও ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে আরও বিস্তারিত যদি জানতে চান আপনি অবশ্যই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন। সেখানে ইনকাম ট্যাক্স রিটার্ন সম্বন্ধে বা ইনকাম ট্যাক্সের ফর্ম সম্বন্ধে আরও ডিটেলস তথ্য সমস্ত কিছু গুগলে আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, দেওয়া আছে। আপনি সেখানে গিয়ে অবশ্যই সার্চ করে নেবেন ইনকাম ট্যাক্স রিটার্ন সম্বন্ধে আরও বিস্তারিত জানার জন্য। তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে প্রথমেই বলে রাখি। আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যদি লিঙ্ক থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করতে আপনার সুবিধা হবে বা তাড়াতাড়ি হবে প্রসেসটি কমপ্লিট করতে। তো অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক রাখবেন। এছাড়াও আপনার প্যান কার্ড মাস্ট। তাহলে প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম 16 যারা চাকরি করেন তো তাদের যে এমপ্লয়ার থাকবে সেই এমপ্লয়ারের কাছ থেকে আপনি ফর্ম 16টি পেয়ে যাবেন। তো স্যালারিড পার্সনদের জন্য ফর্ম 16 মাস্ট। এছাড়াও আপনার ইনভেস্টমেন্ট প্রুফ, আপনি সারা বছরে কোথায় কোথায় কী ইনভেস্টমেন্ট করেছেন তার যদি বন্ড থেকে থাকে বা তার সার্টিফিকেট থেকে থাকে সেগুলো লাগবে। প্লাস আপনার ব্যাংকের স্টেটমেন্ট। আপনার ব্যাংকের স্টেটমেন্টটি খুবই ভাইটাল জিনিস। তো ব্যাংকের পাসবইটি আপডেট করবেন বা এখন বিভিন্ন ব্যাংকের যে অ্যাপস থাকে, অ্যাপ্লিকেশন থাকে, সেখান থেকেও আপনি আপনার সারা বছরের স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। আপনার যেখান থেকে আয় আছে, সোর্স অফ ইনকাম আছে, তো সমস্ত সেই আয়ের প্রমাণগুলো কিন্তু সাবমিট করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়। এছাড়াও যদি আপনার কোনো হাউজিং লোন থেকে থাকে তো সেক্ষেত্রে হাউজিং লোনের স্টেটমেন্টটাও কিন্তু আপনার প্রয়োজন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সঠিক সময় কোনটা বা কোন তারিখের মধ্যে আমাদের প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হয়। সাধারণত যেটা দেখা যায় প্রত্যেক বছরই সরকারের তরফে বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে ITR করার ডিউ ডেট থাকে কিন্তু 31শে জুলাই। এরপর ডেটটা বাড়াবে, আরও আগে এক্সটেন্ড করবে না ওই ডেটই থাকবে, সেটা সরকারের ওপর বা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করে। কিন্তু সাধারণত যেটা দেখা যায় প্রত্যেক বছর 31শে জুলাই লাস্ট ডেট হয়ে থাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করার জন্য। এরপরে যদি ডেট চলে যায়, সরকার যদি আর ডেট এক্সটেনশন না করে, তার সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেনাল্টি দিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা বা তারও বেশি আপনাকে পেনাল্টি দিতে হতে পারে। এতে কিন্তু আপনার কোনো পেনাল্টি চার্জ লাগে না, কিন্তু ডিউ ডেট পেরিয়ে গেলে সেক্ষেত্রে 1000 টাকা বা তারও বেশি পেনাল্টি দিয়ে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল সাবমিট করতে হবে, যদি গভর্নমেন্ট ডেট এক্সটেনশন না করে। আর যদি গভর্নমেন্ট আবার ডেট এক্সটেন্ড করে, কোনো বছর দেখা যায় যে 31শে জুলাই চলে গেছে, তারপরেও গভর্নমেন্ট আবার ডেট এক্সটেন্ড করছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য, সেক্ষেত্রে পেনাল্টি আপনার লাগবে না। কিন্তু যদি ডিউ ডেট 31শে জুলাই হয়ে থাকে লাস্ট ডেট, সেক্ষেত্রে কিন্তু আপনার তারপরে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পেনাল্টি চার্জ লাগবে। তো আশা করছি ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনাদের মনের মধ্যে ঘুরপাক খেত সেইগুলি সমস্ত এই ভিডিওর মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও ইনকাম ট্যাক্স নিয়ে যদি আরও কোনো কোয়ারিজ আপনাদের মনের মধ্যে থেকে থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমরা তার অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, ভিডিওটিতে একটি লাইক করুন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো টপিক্সের ওপরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।